গল্পের প্রথম ও দ্বিতীয় পর্ব অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে। প্রথম ও দ্বিতীয় পর্ব যদি না শুনে থাকেন তবে আপনাদের অনুরোধ করব প্রথমে গিয়ে সেটি শুনুন। ভিডিওর লিঙ্ক নিচে ডেসক্রিপশান বক্সে এবং উপরে আই বাটনে দেওয়া রইল। এবং প্রথম ও দ্বিতীয় পর্ব শোনা হয়ে গিয়ে থাকলে অন্তিম পর্বে আপনাদের স্বাগত। নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। এখন কিছুটা রিক্যাপ। অমিতাভবাবুর ব্যারাকপুরের বাড়িতে হঠাৎ শুরু হয়েছে ভৌতিক উপদ্রব এবং প্ল্যান চেটে আজকে ডেকে আনা হচ্ছে চৈতিকে। এখন তার পর থেকে তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। হঠাৎ একটা বিকট শব্দে আশেপাশে কোথাও বাজ পড়ল। শুরু হলো প্রচণ্ড বৃষ্টি। বৃষ্টির শব্দ, ঝড়ের মাতন, আর ঘরের মধ্যে হালকা নীলচে আলো আর ধোঁয়ার কুণ্ডুলি। অদূরে দণ্ডায়মান নীলকে আর দেখতে পাচ্ছিলাম না। সামনে বসে আছেন ধ্যানমগ্ন অবিনাশবাবু। কতক্ষণ এভাবে কেটেছিল জানি না। খ্যাপা প্রকৃতি তখন উন্মত্তের মতো সব কিছু যেন তছনছ করে দিতে চাইছে। হ্যাঁ, আমি স্পষ্ট শুনলাম পাশের ঘরে তানপুরাটা বেজে উঠল। প্রথমে মনে হলো অনেক দূর থেকে তানপুরার শব্দপ্রলহী ভেসে আসছে। তারপর একসময় সেটা আরও কাছে এগিয়ে আসতে লাগলো। ঠিক সেই মুহূর্তে দরাম শব্দে দরজা খোলার আওয়াজ পেলাম। তাকিয়ে দেখি চৈতিদেবীর গানের ঘরের দরজাটা আপনা আপনি খুলে গেছে, আর ঘরের মধ্যে ঢুকেছে ঝোড়ো বাতাস। আর কি হয়েছে আমি জানি না, কে কোথায় আছে আমার কিছুই খেয়াল নেই। কেবল বুঝতে পারলাম নীল রঙের শাড়ি পরা এক নারী আবছা শরীর দিয়ে আমাদের পাশ দিয়ে ভেসে চলে যাচ্ছে। বলতে দ্বিধা নেই, সেই মুহূর্তে আমার সারা শরীর বেয়ে যেন কুলকুল করে ঘাম ঝরছিল। চিৎকার করে ওঠার মতো কণ্ঠে শক্তিই ছিল না। বোধহয় কয়েক মুহূর্তের জন্য আমার কাছে সবকিছু ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিল। সম্বিত ফিরে পেলাম নারীর কণ্ঠে প্রবল অট্ট হাসিতে। যদিও নীল শাড়ি পরা সেই রহস্যময়ীকে আর দেখা যাচ্ছিল না, কেবল শোনা যাচ্ছিল ডাইনির মতো কে যেন হাসছে, খ্যাপা প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে। হাসিটা কখনো ঘরের একোণে, কখনো ওকোণে, আবার কখনো সিলিং থেকে। হঠাৎ জলগম্ভীর স্বরে অবিনাশবাবুকে বলতে শুনলাম, কি আপনি? একটু পরেই হাসিটা থেমে গেল। আর কোনো শব্দ নেই, কেবল নীলচে ধোয়ার ধোয়া। ভেসে আসছে বাইরের বৃষ্টির শব্দ আর অবিনাশবাবুর কণ্ঠস্বর। বলুন, আপনি কে? শুনতে পেলাম একটা চাপা আর হিসির শব্দ। কে আপনি? আমি চৈতি। আপনাকে তো দেখা যাচ্ছে না, আপনি কোথায়? আছি আছি এই ঘরেই আছি। যদিও ঘরের আলো আঁধারি আর ঘোলাটে পরিবেশে কাউকে দেখা যাচ্ছিল না, তবুও নীলের গলার আওয়াজ এবার আমি পেলাম। আপনার কি খুব কষ্ট হচ্ছে? আপনার কথা ভালোভাবে বোঝা যাচ্ছে না। কষ্ট, বড় কষ্ট। আপনার কষ্ট কেন? কষ্ট, বড় কষ্ট। বলুন, আপনার কষ্ট কিসের? আপনি জানেন কিছু? সব জানি। তাহলে বলুন, কি কষ্ট আর কিসের কষ্ট? আমায় যে মেরে ফেলল। কি করে আপনাকে মারা হলো? ভয়, বড় ভয়। আপনি ভয় পেয়ে মরেছিলেন? গাছের ওপর বসে সেই ছেলেটা পা দোলাচ্ছিল। কে পা দোলাচ্ছিল? রতনের সঙ্গে আমার দেখা হয়েছে। বড়লোকে, ওকেও মেরেছে। কে মেরেছে রতনকে? ভেবেছিলাম সঙ্গে সঙ্গে উত্তরটা আসবে, কিন্তু কোনো উত্তর এলো না। সবকিছু যেন নীরব হয়ে গেল। এদিকে বেশ বুঝতে পারছিলাম রতনের হত্যাকারী নাম জানার জন্য প্রত্যেকেই উদ্গ্রীব, কিন্তু প্রত্যেকেই যেন তার কণ্ঠের ভাষা হারিয়ে ফেলেছে। নীল আবার চিৎকার করে উঠল। আপনি চুপ করে রইলেন কেন? বলুন, কে রতনকে মেরেছে? কষ্ট, বড় কষ্ট।
আমরা বুঝতে পারছি আপনার কষ্ট হচ্ছে। আমরা আর আপনাকে আটকাবো না। শুধু বলুন রতনকে কে মেরেছে আর কে আপনাকে মেরেছে। দোহাই আপনার, চুপ থাকবেন না। কয়েক সেকেন্ডের নীরবতা, তারপর অস্পষ্ট একটা গোঙানির মতো একটা শব্দ ভেসে এলো, কিন্তু কিছুই বোঝা গেল না। নীল অধৈর্য হয়ে আবার প্রশ্ন করল, কিছু বুঝতে পারছি না, আপনি একটু স্পষ্ট করে বলুন। আবার সব চুপচাপ। তারপর সেই প্রাণ কাঁপানো হাসি, ডাইনির হাসি। আর তারপর যেই নামটি উচ্চারিত হলো তার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। স্পষ্ট শুনতে পেলাম আমি এবং আমরা সবাই। বিষ্ণুদা। আবার সেই অট্টহাসি, ডাইনির হাসি। হাসিটা তখন আস্তে আস্তে কোথাও যেন মিলিয়ে গিয়েছে। এক অন্য নাটক এসে পূর্ববর্তী দৃশ্যের রং মুছে দিয়েছে ততক্ষণ। যদিও বিষ্ণুকে এসে আমরা এতক্ষণ দেখিনি, কিন্তু হঠাৎ শুনতে পেলাম ঘরের এক কোণ থেকে বিষ্ণু হাউ হাউ করে কাঁদতে কাঁদতে তার স্বরে চিৎকার করে চলেছে। হ্যাঁ হ্যাঁ, আমি মেরেছি রতনকে, কিন্তু বৌদিমণি বিশ্বাস করো, আমি তোমায় মারিনি। আমি যে তোমাকে মেয়ের মতো দেখতাম। বৌদিমণি বৌদিমণি তুমি শুনে যাও, আমি তোমায় মারিনি, তোমায় মেরেছে। ঘরের মধ্যে একটা বাজ পড়ল যেন। সম্বিত ফিরে পেতে বুঝলাম যে বাজ নয়, ওটা পিস্তলের আওয়াজ। আর শব্দে চিৎকার করে ততক্ষণে লুটিয়ে পড়েছে বিষ্ণু। ইউ স্কাউন্ড্রেল, আমার নামটা বলে বেঁচে যাবি? হ্যাঁ, আমার হাতে তোকেও মরতে হবে, সন অফ আ বিচ। আবার পিস্তল গর্জে উঠল। তারই মধ্যে শুনলাম নীলের বজ্রগম্ভীর কণ্ঠস্বর। নিমেষের মধ্যে ছটপট করে ঘরের কয়েকটা নিয়ন বাল্ব জ্বলে উঠল। হায় ভগবান, এই দৃশ্যের জন্য আমি আগের থেকে প্রস্তুত ছিলাম না। গানঘরের দরজার মুখে উন্মুক্ত পৈশাচিক ক্রুদ্ধতা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন অমিতাভ চট্টোপাধ্যায়, আর তার হাতে উদ্যত পিস্তল। অমিতাভবাবু তখন বলে চলেছেন, আর এক পা কেউ এগোলে ঠিক বিষ্ণুর মতোই গুলি করে মারব। হারামজাদা শয়তানটা ভেবেছিল আমার নামটা বলে দিয়ে নিজের রাজ সাক্ষী হয়ে বেঁচে যাবে। হ্যাঁ, আমি মেরেছি আমার স্ত্রীকে। রতনকে ভূত সাজিয়ে গাছের ওপর তুলে দিয়ে ভূতের ভয় দেখিয়ে চৈতিকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি। ঘরের এক কোণে বুকের উপর দুহাত জোর করে খুব নির্লিপ্তের মতো দাঁড়িয়েছিল নীল। বেশ শান্ত ও কঠিন গলায়ও জিজ্ঞাসা করল, কিন্তু কেন মিস্টার চ্যাটার্জি? ন্যাকামি করবেন না গোয়েন্দা বাবু, আপনি সব জানেন। নিশ্চয়ই জানি, তবু আপনার মুখ থেকেই নয় সবাই শুনুক। শোনাশুনির তো কিছু নেই। দ্বিচারিণী স্ত্রীকে নিয়ে ঘর করা যায় না। চৈতিকে আমি মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম, কিন্তু সে আমাকে কোনো দিনও ভালোবাসেনি। এ আপনার ভুল মিস্টার চ্যাটার্জি। আপনার স্ত্রীকে আপনি ভুল বুঝেছিলেন। চুপ করুন, আপনাদের জ্ঞানের কথা আমার ঢের শোনা আছে। আর সেই বাস্টার্ড সমীরটাকে দেখতে পাচ্ছি না, তাহলে আজই তার ভবলীলা সাঙ্গ করে দিতুম। অনেক আগেই এটা আমার করা উচিত ছিল, কিন্তু বড় দেরি হয়ে গেল। যাই হোক, আর এক স্টেপ এগোবেন না কেউ। আমি এই বাড়ি থেকে চলে না যাওয়া পর্যন্ত যে যেমন আছেন তেমনই থাকবেন। অমিতবাবু বোধহয় পালাতেই গিয়েছিলেন। জানি না নিজের ঘর ছেড়ে উনি কোথায় পালিয়ে যেতেন, কিন্তু তার আগেই ঘটে গেল একটা অঘটন। অবিনাশবাবু, পরে নীলের মুখে শুনেছিলাম উনি স্পেশাল আইবি অফিসার, যিনি প্রেতচক্রে এতক্ষণে মিডিয়ামের কাজ করছিলেন। অত্যন্ত তড়িৎ গতিতে এই যে একটি কাজ করলেন তা আমরা ভাবতেও পারিনি। ঘরের মেঝেতে পাতা ছিল একটি বিরাট 70 ইঞ্চি, তার উপর সাদা চাদর। অমিতবাবু দাঁড়িয়েছিলেন সেই 70 ইঞ্চির এক প্রান্তে। নির্বিশেষে অমিতবাবু 70 ইঞ্চির অন্য প্রান্ত ধরে মারলেন এক হ্যাচকা টান। অমিতবাবু তাই প্রস্তুত ছিলেন না এই ধরনের একটা ঘটনার জন্য। তাল রাখতে না পেরে হুড়মুড় করে উল্টে পড়ে গেলেন। প্রস্তুত ছিলেন বলরামবাবু। চকিতে পিস্তল নিয়ে এগিয়ে গেলেন অমিতবাবুর দিকে। ঘরের মধ্যে একটা দক্ষ যজ্ঞ পেতে যেতে পারত, কারণ অমিতবাবুর হাতেও পিস্তল আর বলরামবাবুর হাতেও পিস্তল। দুপক্ষেই গুলি চালাচালি করতে পারত। দু একজন নিরীহ লোকও মরতে পারতেন, কিন্তু তার হলো না। বোধহয় অমিতবাবু বুঝতে পেরেছিলেন গুলি টুলি চালিয়েও তিনি নিজেকে আর বাঁচাতে পারবেন না, ধরা তাকে পড়তেই হবে। আর অবধারিত ফল হলো একটাই, অযথা কোনো ঝুঁকি না নিয়ে পিস্তলটা কেবল নিজের মাথায় ছোঁয়ালেন। তারপর একটা আওয়াজের সঙ্গে সঙ্গে সাদা চাদরের ওপর লুটিয়ে পড়ল তার মাথাটা।
রক্তে লাল হয়ে গেল সাদা চাদরের বুক। সন্ধ্যে থেকে এতক্ষণ সবকিছু যেন একটা সিনেমার পর্দায় একটা চলমান ছবি দেখলাম যেন। সম্বিত ফিরে পেলাম অস্ফুট এক আর্তনাদে। মুখ ঘুরিয়ে মিসেস ব্যানার্জি অর্থাৎ চৈতির মা জ্ঞান হারিয়ে সোফায় লুটিয়ে পড়েছেন। এরই মধ্যে নীলের গলা শুনতে পেলাম, সরস্বতী, একটু জল নিয়ে এসো, উনি অসুস্থ হয়ে পড়েছেন। সমীরবাবু, আপনি বেরিয়ে আসুন, আমাদের এখানকার কাজ আপাতত শেষ। আরও এক চমক, রমাদেবী গানঘর থেকে বেরিয়ে এলেন, পরনে নীল রঙের শাড়ি। আরে, একটু আগেই তো ওই শাড়ি পরে চৈতির প্রেতাত্মা এই ঘরে এসেছিলেন। তবে কি এত ডামাডোলের মধ্যে বৃষ্টিটা যে কখন থেমে গিয়েছিল তা কিন্তু বুঝতে পারেনি। অবশ্য আকাশে মেঘও রয়েছে, বিদ্যুতের চমকও আছে, শেষ রাত্রে আবার বৃষ্টিও হতে পারে। তবুও অভিশপ্ত চ্যাটার্জি বাড়িতে আজ রাত কাটাবার ইচ্ছে আমাদের কারোরই ছিল না। আত্মীয়ের বাড়ি হওয়া সত্ত্বেও সমীর ওই বাড়িতে থাকতে চাইল না। কলকাতায় ফিরছিলাম সাগর ব্যানার্জির প্লিমাউথ গাড়িতে। পুরনো আমলের লোক, পুরনো আমলের গাড়ি বদলাতেও চান না। প্লিমাউথের পেটটা অনেক বড়। গাড়িতে ছিলাম আমি, নীল, রমাদেবী, বিনয়বাবু আর সমীর। গাড়ি চালাচ্ছিলেন সাগরবাবুর বড় ছেলে, তার পাশে মিস্টার ব্যানার্জি। পেছনে জানলার ধারে মুখ বার করে রেখেছিলেন বিজন বসু। দুটো মৃতদেহের ভার নিয়েছিলেন লোকাল পুলিশ। হয়তো কাল সকালেই মৃতদেহ মর্গে পাঠানো হবে। পুয়োর ফেলো বলে ডাক্তার শিকদার নিজের বাড়িতে চলে গিয়েছিলেন। ফাঁকা চ্যাটার্জি বাড়িতে আছে এখন কেবল সরস্বতী আর বুড়ো ওই কাকাতুয়াটা। কে জানে ওদের কি হবে, কে জানে চ্যাটার্জির বাড়ির শেষ পরিণতি কি। আলোকোজ্জ্বল পিচ্ছিল বিডি রোড ধরে আমাদের গাড়িটা ছুটে চলেছিল। গাড়ি চালাচ্ছিলেন সৌমেন বাবু, চৈতির দাদা। কারোর মুখে কোনো কথা ছিল না। ঘটনার আকস্মিকতায় সবাই যেন কেমন চুপ মেরে গেছেন। আসলে প্রত্যেকেই বোধহয় চিন্তার মধ্যে ডুবেছিলেন। মুখ খুলেন সৌমেন বাবু। তিনি বললেন, তাহলে সবটাই আপনার সাজানো ব্যাপার, তাই না নীলাঞ্জন বাবু? এইসব ভূত প্রেত। নীল এক মনে সিগারেট খাচ্ছিল। ও বলল, এ না হলে অন্য কোনোভাবেই প্রমাণ করা যেত না যে চৈতি দেবীর হত্যাকারী ওরই স্বামী। যেখানে হত্যার কোনো ক্লু নেই, আপাত দৃষ্টিতে কোনো মোটিভও খুঁজে পাওয়া যায় না, সেখানে সেলফ কনফেশন ছাড়া আর কি করেই বা কি করা যেতে পারে বলুন? কাটা দিয়েই কাটা তোলার রেওয়াজ। সৌমেনবাবু আবার বললেন, আমি তো যা বললো, সত্যিই কি চৈতির মধ্যে কোনো অতীত প্রেমের দুর্বলতা ছিল? নীল বেশ দৃঢ় স্বরেই জবাব দিল, না, একদমই ছিল না। সাগরবাবু এতক্ষণ কোনো কথাই বলেননি। প্ল্যানচেট হওয়ার আগে উনি তার শেষ সংলাপ করেছিলেন, আজ আমার কথা বলার কোনো মানসিকতা নেই, তবু তুমি সবকিছু খুলে বলো নীলাঞ্জন। এসব কি? এসব কেন? সামান্য সময়ের জন্য নীল চুপ করে রইল। হয়তো নিজের মনে মনেই ওসব কিছু গুছিয়ে নিল। তারপর বলল, একবার এক জায়গায় পড়েছিলাম, পুরনো পাপের ছায়া বেশ লম্বা হয়। কথাটা আজ বুঝতে পারছি, মিথ্যে নয়। এই বাড়িতে একটা বুড়ো কাকাতুয়া আছে। পুরনো পাপের কথাটা ওর মুখ থেকেই আবার নতুন করে শুনলাম। কাকাতুয়াটা একটা কপি বুক, যা শোনে তাই বলে। তার মানে পুরনো পাপ এই শব্দ দুটো ও নিশ্চয়ই কারোর কাছে শুনেছিল, কিন্তু কার কাছে সেটা জানার উপায় ছিল না। পাখিটা ওই একই দিনে আরও একটা কথা বলেছিল, ওর হাতেই মরণ। এটা অনুমান করা যায় কার কথা, অর্থাৎ চৈতি দেবী আশঙ্কা করেছিলেন কোনো একজনের হাতেই ওর মৃত্যু এগিয়ে আসছে। বিজনবাবু একদিন এরকম একটা ইঙ্গিত দিয়েছিলেন। চৈতি দেবী নাকি প্রায় বলতেন উনি আর বেশি দিন বাঁচবেন না। এর অর্থ ওর মনে কোনো চাপা দুঃখ ছিল আর মৃত্যুর ভয় ছিল। ওই লাইনেই আমি এগিয়ে গেলাম। আমি চাইলাম এমন একজনকে খুঁজে পেতে যিনি হবেন চৈতির অন্তরঙ্গ বন্ধু, যার কাছে চৈতি মনের সবকিছু খুলে বলতেন। খুঁজতে খুঁজতে আমি পেয়ে গেলাম রমা দেবীকে। সত্যি কথা বলতে কি, রমা দেবীকে যদি খুঁজে না পেতাম তাহলে চৈতি দেবীর মৃত্যু রহস্যের জট ছড়ানো বোধহয় সম্ভব ছিল না। সমীরের সঙ্গে চৈতির অন্তরঙ্গতা ছিল প্রাক বিবাহিত জীবনে।
মনের কোণে সমীরের জন্য দুর্বলতা ছিল। উদয়পুর থেকে তিনি সমীরকে ডেকে এনেছিলেন নিজের দুর্ভাগ্যের কথা জানাতে, কিন্তু জানাতে পারেননি, কিছু বলতে পারেননি অতি পরিচিত বিজন বসুকেও। তবে সবকিছু খুলে বলেছিলেন তার অন্তরঙ্গ বান্ধবী রমা দেবীকে। সৌমেনবাবু, একটু আগেই আপনি জিজ্ঞাসা করছিলেন সমীরের প্রতি চৈতি দেবীর কোনো দুর্বলতা বা ঘনিষ্ঠতা আছে কিনা। আমি আগেও বলেছি আর এখনো বলছি, ওরা এখন বন্ধুর মতোই মিশতেন। সমীরের সামনেই বলছি, ও যথার্থ প্রেমিক। নিজের কেরিয়ার ও নষ্ট করেছে বটে, কিন্তু চৈতির কোনো ক্ষতি ও কোনোদিনও করেনি। ও চেয়েছিল চৈতি স্বামীকে নিয়ে সুখী হোক। এবার সেই পুরনো পাপের কথাটাই ফিরে আসি। স্ত্রীর বিরুদ্ধে কিছুক্ষণ আগে যে নালিশটা অমিতবাবু জানিয়ে গেলেন তা কিন্তু ঠিক নয়। এটা ওর মনের কথাও নয়। চৈতি দেবীকে উনি অত্যন্ত ভালোবাসতেন। স্ত্রীকে সুখী করার জন্যে উনি পারতেন না এমন কোনো কাজ পৃথিবীতে নেই। অথচ তিনি একদিন ডিসিশন নিলেন চৈতি দেবীকে পৃথিবী থেকে সরিয়ে দেবেন। কিন্তু কেন এই ভয়ঙ্কর সিদ্ধান্ত? ঈর্ষার ঘুণ পোকাটা অমিতবাবুকে কুড়ে কুড়ে খাচ্ছিল বিয়ের পর থেকেই। বিয়ের পরই উনি বুঝতে পেরেছিলেন স্ত্রী চৈতি দেবীর মনটা বোধ হয় অন্য কোথাও বাধা পড়ে আছে। যদিও চৈতি দেবীর ব্যবহারে তার কোনো প্রকাশ ছিল না, অথবা ভুলক্রমে কখনো হয়তো উনি সমীরের প্রতি পূর্ব অনুরাগের কথাটা প্রকাশ করে ফেলেছিলেন। অনেক মেয়ের মতো চৈতি দেবীও ভুল করে ফেলেছিলেন। কেন, সেটা আমার কাছে দুর্বোধ্য। যাই হোক, ঈর্ষা বড় সর্বনাশা রোগ, সন্দেহ বড় জটিল ব্যাধি। আর এই ব্যাধি অমিতবাবু আয়ত্ত করেছিলেন বংশানুক্রমে। হ্যাঁ, অমিতবাবুর ক্ষেত্রে এটা একটা রোগ। বংশ পরম্পরায় এই একই ব্যাধিতে ভুগছেন ওরা প্রায় 4 পুরুষ ধরে। এমনিতে সারাদিন কোনো রকমে কেটে গেলেও নেশাসক্ত অবস্থায় গভীর রাত্রে এরা 4 পুরুষ ধরে প্রত্যেকেই পাগল হয়ে উঠতেন। চোখের তাড়ায় ফুটে উঠত উন্মাদ খুনির আচরণ। এই বিশেষ রোগটির কথা জানতে পারি রমা দেবীর কাছ থেকে। আরও একবার শুনেছিলাম ডাক্তার শিকদারের মুখে। সারাদিন লোকটা ভালোই থাকতেন, মনে মনে ভাবতেন স্ত্রীকে কেমন করে যত্নে রাখবেন। ভুলে যেতে চেষ্টা করতেন স্ত্রীর অতীত বিষয়কে, কিন্তু রাতের অন্ধকার নামলেই ওর নেশা করতে ইচ্ছে করত, আর নেশা করলেই বংশানুক্রমিক রোগটা মাথাচাড়া দিয়ে উঠত। মনে মনে উনি হয়ে উঠতেন হিংস্র, আর এই হিংস্রতা জেগে উঠত তার অতি আপনজনের প্রতি। এমনই একদিন নেশাসক্ত অবস্থায় একবার ডাক্তারের সামনে একটা উচ্চিংড়িকে উনি জ্বলন্ত চিমনির মুখে গুজে দেন। যদিও পোকাটা তার আপনজন নয়, তবুও রোগের একটা সিমটমস তো বটেই। চৈতি দেবীও ওর এই রোগের হদিশ পেয়েছিলেন। 2-1 পেক খাবার পরই চেনা মানুষটা ধীরে ধীরে অচেনা হয়ে উঠতে শুরু করে। শুরু হয় অত্যাচার। প্রথম বাক্যবাণে জর্জরিত করতেন, শোনাতেন নানান কথা, ওই সমীরকে কেন্দ্র করেই। পরে অবস্থাটা আরও চরমে উঠল, অর্থাৎ রোগী ধীরে ধীরে রোগের বশীভূত হতে শুরু করলেন। এরপর আরম্ভ হলো চাবুক, কখনো বা জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা। আসলে এটা এক ধরনের উন্মাদ রোগ। আগেই বলেছি, রোগটা এসেছে বংশ পরম্পরায়। অমিতাভবাবুর ঠাকুরদা এবং তার ঠাকুরদার বাবা এরাও তাদের স্ত্রীকে খুবই ভালোবাসতেন, কিন্তু অবিশ্বাস্য স্বরচিত কারণেই এরা তাদের স্ত্রীকে হত্যা করেছিলেন। অমিতবাবুর প্রপিতামহ তার স্ত্রীকে মেরেছিলেন আগুনে পুড়িয়ে, চ্যাটার্জি বাড়িরই কোনো একটা ঘরে। তখন পুরোদস্তুর জমিদারি ব্যবস্থা, জমিদারের দাপটও কম ছিল না। বাইরের কাক পক্ষীতেও টের পায়নি জমিদার গিন্নির মৃত্যুর কথা। পিতামহও হত্যা করেছিলেন তার স্ত্রীকে, এই বাড়িরই আর একটা কোনো ঘরে। তালাবন্ধ ঘরে তাকে মাটি খুঁড়ে জ্যান্ত পুঁতে দেওয়া হয়েছিল। তিনি নাকি তরুণ এক গোমেস্তার প্রেমে লিপ্ত হয়েছিলেন। তারপর অমিতবাবুর বাবা, তিনিও অমিতবাবুর মাকে হত্যা করেছিলেন সম্পূর্ণ মত্ত অবস্থায়। তিনি ছিলেন আরও পারভার্টেড। নিজের স্ত্রীকে তিনি চাবুক মারতে মারতে শেষ করে দিয়েছিলেন। খুঁজলে তারও কঙ্কাল এই বাড়ির কোনো গাছের নিচে পাওয়া যেতে পারে। সে মহিলার নাকি দোষ ছিল, তিনি স্বামীর থেকে বেশি ভালোবাসতেন অন্য পুরুষের সঙ্গে গল্প করতে। আসলে সন্দেহ আর ঈর্ষা চ্যাটার্জি পরিবারের পুরুষগুলোকে কোথায় যে টেনে নিয়ে গিয়েছিল।
কিন্তু অমিতের বাবা বা ঠাকুরদা বা তার বাবা এই সম্বন্ধে আপনি এত সব জানলেন কোথা থেকে? আপনার বোন জানতেন। উনি জেনেছিলেন পারিবারিক ইতিহাস থেকে। বংশ পরম্পরায় প্রত্যেক প্রধান পুরুষই নিজেদের জীবন কথা লিখে যেতেন একটি বিশেষ খাতায়। এই খাতাটা ছিল অমিতবাবুর ব্যক্তিগত আলমারিতে। চৈতি দেবী একদিন সেটা আবিষ্কার করে সবকিছু জানতে পারেন। কিন্তু চৈতি তো আমাদের এইসব কথা কোনোদিনও জানায়নি। তাহলে হয়তো ওই উন্মাদটার হাত থেকে ওকে বাঁচানো যেত। সেটা এখনো আমার কাছে জিজ্ঞাস্য। আসলে হয়তো হিন্দু নারীর দুর্বল প্রবণতা ওর কাছে বড় হয়ে দাঁড়িয়েছিল। স্বামীর বংশের কলঙ্ক বাইরে প্রকাশ করতে চাননি। কিন্তু ওর বান্ধবীকে তো সব বলেছিল। হয়তো অত্যাচারের শেষ মুহূর্তে এসে অন্তরঙ্গ বান্ধবীর কাছে নিজেকে খুলে দিয়েছিলেন। যে মুহূর্তে উনি বুঝতে পেরেছিলেন রাতের আলোয় নৃশংস হয়ে যাওয়া অমিতবাবুর হাতে যে কোনো দিনই তার মৃত্যু হতে পারে, সেই দিনই তিনি সবকিছু বলে ফেলেছিলেন। এমনও হতে পারে নিজের ব্যক্তিগত দুঃখের কথা বুড়ো বাবা মার কানে তুলে দেওয়ায় আর তাদের অশান্তির আগুনে জ্বালাতে চাননি। তবে চৈতি দেবী নিঃসন্দেহে বুদ্ধিমতী ছিলেন। হরবোলা কাকাতুয়ার কানে তুলে দিয়েছিলেন সে দুটো কথা, পুরনো পাপ আর ওর হাতেই মরণ। হয়তো উনি বুঝতে পেরেছিলেন ভবিষ্যতে কেউ হয়তো ওর মৃত্যুর তদন্ত করবে। ব্যাস, আমার কথা এখানেই শেষ। কেউ সহসা কোনো প্রশ্ন করলেন না, সবাই চিন্তামগ্ন। প্রশ্ন তুলল সমীর। একটা কথা আমার মাথায় ঢুকছে না, বিষ্ণুদা কেন রতনকে মারল? এতে ওর কি লাভ? ও যন্ত্রীর হাতের পুতুল। কোলে পিঠে করে মানুষ করা প্রভুটির আদেশ ও অমান্য করতে পারেনি। আসলে অমিতবাবুর কাছে চৈতি দেবীর মৃত্যুর পর দুজনকে সরানো খুবই প্রয়োজন ছিল, এক কাকাতুয়া আর দুই রতন। অমিতবাবুর উচিত ছিল আমি ওই বাড়িতে যাওয়ার আগেই কাকাতুয়াটাকে সরিয়ে দেওয়া। পরে পরে করে শেষ পর্যন্ত আর হয়ে ওঠেনি। কাকাতুয়াটা অপঘাত মৃত্যুর হাত থেকে বাঁচলেও রতন পারেনি। ওকে দিয়েই তো ভয় দেখানো হয়েছিল। ও ভালো গাছে চড়তে পারত। বাথরুমের জালনার ধারে একটা নিম গাছ আছে। জেনসন ভায়োলেট আর চুন দিয়ে ওকে কিম্ভূত কিমাকার বানিয়ে গাছে তুলে দেওয়া হয়েছিল। কিন্তু রতনই বা ওরকম বিদঘুটে সেজে উঠল কেন? ছোট ছেলে, মজা পেয়েছিল বেশ। ওকে বোঝানো হয়েছিল রাত্রে বাগানে চোর আসে। ও যদি ভূত সেজে বসে থাকে আর হাত পা নাড়ে বা ডাল ধরে ঝোলে, তাহলে ভূতের ভয়ে হয়তো চোর আসবে না। কিন্তু বেচারি একবারও বুঝতে পারেনি ওর মনিব মাকে ভয় দেখিয়ে মারার জন্যই ওকে ব্যবহার করা হচ্ছে। কিন্তু বিষ্ণুদা তো ওকে বেশ ভালোবাসত, অকারণে ছেলেটাকে মেরে দিল। যে মুহূর্তে অমিতবাবু জানতে পারলেন আমি রতনকে নিয়েই পড়েছি, উনি আর কোনো রকম রিস্ক নিলেন না। আদেশ এবং অনুরোধে বিষ্ণুকে বশ করে ওকে দিয়েই শেষ করিয়ে দিলেন। আর একটা প্রশ্ন, প্রভুর জন্য এত বড় কাজ করেও শেষ পর্যন্ত সবকিছু বলে দিতে চাইছিল কেন? অনুতাপের দাবানল ওকে চরম জায়গায় এনে দিয়েছিল। কোলে পিঠে করে মানুষ করেছিল বলেই অমিতবাবুর অনুরোধ ও এড়াতে পারেনি। নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও অপত্য স্নেহে এবং প্রভুর আদেশ ও পালন করেছিল। রতনকে হত্যা করেছিল। কিন্তু অনুতাপ আর বিবেক দংশন, সেটা যাবে কোথায়? আর হাতে নাতে ধরার জন্যই আমার পরামর্শ মতো ওসি বলরাম মোদক আজ সন্ধ্যাবেলা ওকে চ্যাটার্জি বাড়িতে নিয়ে এসে লুকিয়ে রাখেন। তারপর ধোয়ার ভেলকিতে ও মনে করল অপঘাতে মরা ওর দিদিমণি বুঝি সত্যিই ফিরে এসেছেন। প্রেতাত্মা কিছু বলার আগেই ও সত্যি কথাটা বলে ফেলল। আমি ভেবেছিলাম অমিতবাবুর নামটাই বিষ্ণু বলবে, কিন্তু অমিতবাবু সেই সুযোগ দিলেন না। আর সরস্বতী? অমিতবাবুর শেখানো বুলি ও আউড়ে গেছে। নিজেও কোনো ক্রাইম করেনি, তবে সবই জানত। বিজনবাবু এতক্ষণ সব শুনছিলেন, এই প্রথম তিনি মুখ খুললেন। তাহলে চৈতির সত্যি ভূতের ভয় ছিল? প্রচন্ড রকমের। রমাদেবী জানেন আর আপনি জানেন না? স্ত্রী আর চরিত্রম কি করে জানবো বলুন? আর একটা কথা, সন্ধ্যে থেকে যা দেখলাম সবই আপনার ভেলকি? সবটাই ভেলকি, তবে এর জন্য পুরো ক্রেডিট কিন্তু দুজনের, না তিনজনের। এক সমীর, উদয়পুরে ওর আলোর খেলা শেখার পরিশ্রমটা সার্থক হলো।
কয়েকটা আলো আর কয়েকটা কাঁটা পিচবোর্ড আর কিছু ধোয়া দিয়েই সত্যিই বেশ ভালো পরিবেশ তৈরি করেছিল। রমাদেবীও সমান দক্ষ। নীল শাড়ি পরে ভারী অদ্ভুতভাবে ধোয়ায় এসে আবার ধোয়ায় মিলিয়ে গেলেন। আমিই তাজ্জব বনে গিয়েছিলাম। কিন্তু তৃতীয় জনটিকে? জন নয়, একটি যন্ত্র। জাপান থেকে আনানো এই ছোট্ট টেপ প্লেয়ার। হিসির শব্দ আর জলার ধারে ডাইনির হাসি সব তো এতেই আছে। তবে যার জন্য করা তিনিই কিন্তু বিচলিত হননি। বিষ্ণু ওই কাণ্ডটি না করলে অমিতবাবু এতেও ঘায়েল হতেন না। এমনকি রমাদেবীর প্রেত গলায় অমিতবাবুর নাম উল্লেখ করলেও উনি কিছুই স্বীকার করতেন না। শিক্ষিত লোক, কিছু আইন তো ওরও জানা ছিল। এবার আমি প্রশ্ন করলাম, কিন্তু এইসব আলো সরঞ্জাম সাজাতে তো অনেক সময় ও সুযোগের দরকার। কখন করলে? 15 দিন ধরে, ধীরে ধীরে। আমি থাকতাম অমিতবাবুর সামনে, আড়ালে থাকতো সমীর। অত বড় বাড়িতে লুকানোর অসুবিধেটা কোথায়? আর একটা প্রশ্ন, নিজে খুনি হয়েও অমিতবাবু কেন তোমাকে অ্যালাউ করলেন তদন্তের জন্য? অবজ্ঞা অথবা আত্মপ্রত্যয়, যা হোক কিছু একটা হবে। শ্যামবাজার 5 মাথার মোড়ে এসে গাড়িটা পৌঁছলো। রাত তখন 3:30। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। পথচারী রাত জায়গায় একটা কুকুরও নেই। হঠাৎ নীলের খেয়াল হলো। ও জিজ্ঞাসা করলো, আমরা প্রত্যেকেই এখন বাড়িমুখো, কিন্তু বিজনবাবু কি করবেন? বিজনবাবু একটু ইতস্তত করলেন। আমি শিয়ালদায় নেমে যাব, একটু পরেই ট্রেন পাবো। পুরো তার বেশি দেরি নেই। রমাদেবী ফিসফিস করে নীলকে বলল, ওকে বলুন এখনো আমার বাড়িতেই যাবে। নীল কিছু বলল না, কারণ বিজনবাবু শুনতে পেয়ে মাথাটা নিচু করলেন। কেউ কোনো উত্তর দিল না। এন্টালি মার্কেটে সমীরকে নামিয়ে দিয়ে গাড়ি ছুটে চলল বেগ বাগানের দিকে। আমাদের নোটিফিকেশন যাতে মিস না হয় তার জন্য একটি হোয়াটসঅ্যাপে চ্যানেলও খোলা হয়েছে। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রইল। এখানে আপনাদের প্রাইভেসির উপরও নজর দেওয়া হয়েছে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।